দূরে যা আমার কাছ থেকে। রোদ চোখে পানি নিয়ে বেরিয়ে যায় রুম থেকে। সকাল 10টা 30। ড্রয়িং রুমে বসেছিল সবাই। এমন সময় আরাফ চৌধুরী বলে ওঠে। সব্বার সাথে একটা জরুরি কথা বলার ছিল। হেনা বেগম বলেন। কি বলবি? জরুরি কথা বল। আরাফ চৌধুরী সবার উদ্দেশ্যে বলে ওঠে। আমি রোদের বিয়ে ঠিক করছি আমার বিজনেস পার্টনারের ছেলের সাথে। ছেলে একজন সিআইডি অফিসার, অনেক ভালো ছেলে। আর কালকেই রোদকে তারা দেখতে আসবে। হেনা বেগম বসা থেকে উঠে দাঁড়ায়, তারপর বলে। কি বলছিস আরাফ? তুইও কি শুভ্রের মতো পাগল হয়ে গেলি নাকি? আরাফ চৌধুরী রাগী গলায় বলে। আমি ঠিকই আছি মা, আর আমার কথা নড়চড় হবে না। আর এতদিন তুমি যা বলেছ শুনেছি, কিন্তু আর না। আমি তোদের কারোর মতামত জানতে চাইনি, আমি আমার মতামত জানালাম। আর আমি জানি রোদমা আমার কথার অবাধ্য হবে না। রোদের বিয়ের কথা শুনে যেন বুকের ভিতর ধক করে উঠে, চোখের পানি টলমল করছে, মাথা নিচু করে কান্না আটকানোর চেষ্টা করছে। সিঁড়ি দিয়ে নামছিল শুভ্র। হেনা খান শুভ্রকে দেখে শুভ্রের কাছে যায়, তারপর বলে। শুভ্র দেখ, তোর বাবা কি বলছে, রোদকে নাকি বিয়ে দেবে। এসব কি হচ্ছে শুভ্র? তুই কিছু বল শুভ্র। শুভ্রর মুখে স্পষ্ট বিরক্তি। সেটা রোদের চোখ এড়ায় না। শুভ্র ভ্রু কুচকে বলে। আমি কি করতে পারি দাদি? তোমার এই মেয়েকে যেখানে ইচ্ছে বিয়ে দাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর এইসব কথা বলে আমার কানের কাছে গান গান করবে না। শুভ্র দাদির মুখ ছোট হয়ে যায়, কারণ সে কখনো ভাবেনি শুভ্র এইসব বলবে। হেনা বেগম বলে। শুভ্র, কি সব বলছিস? তোর মাথা ঠিক আছে? এইসব কোন ধরনের কথা? সবকিছু এইভাবে ভুলে যাস না। হেনা বেগমকে শুভ্র বিরক্তি নিয়ে বলে। আমি সব কিছু অনেক আগে ভুলে গেছি দাদি, আর প্লিজ আমার সাথে এসব কথা বলিও না। আমি আর কিছুই শুনতে চাই না। কথাগুলো বলেই শুভ্র বাসা থেকে বের হয়ে যায়। হেনা বেগম শুভ্রকে বুঝাতে তার পিছনে যেতে নেয়। এমন সময় আরাফ চৌধুরী রাগে চোয়াল শক্ত করে বলে। ব্যাস মা, ওইখানে দাঁড়াও। অনেক হয়েছে, তোমার নাতনি যা বলার বলে দিয়েছে। আর আমি আমার সিদ্ধান্ত থেকে এক পাও নড়ব না। রোদের বিয়ে আমি খুব তাড়াতাড়ি দিব। অয়নের যেন বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে যায়। অয়ন আরাফ চৌধুরীর উদ্দেশ্যে কিছু বলবে, চাচাজান আমার কথা। আর কিছু বলতে পারে না অয়ন। আরাফ চৌধুরী গম্ভীর কণ্ঠে বলে ওঠে। অয়ন, আমি কোনো সাফাই শুনতে চাই না তোমার কাছ থেকে। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। বলে ধপধপ পা ফেলে রুমে চলে যায়। রোদের যেন বুক ফেটে যাচ্ছে। শুভ্রের সব কথাই শুনেছে সে। রোদ চোখের পানি মুছে আর মনে মনে বলে। অনেক হয়েছে, আর না। এবার আর মায়া আর মোহে আটকাবে না। যে আমাকে চায় না তার জন্য আমি আর কষ্ট পাবো না, হার না। নিলয় কেমন করে যেন তাকিয়ে আছে রোদের দিকে। সে তো সেদিন রোদ আর শুভ্রকে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছিল। সে ভেবেছিল তার শুভ্র ভাই এই বিয়ে হতে দিবে না, কিন্তু সে তো কিছুই বলল না, আরো বিয়েতে উৎসাহ দিয়ে গেল। তাহলে কি সেদিন সে ভুল দেখেছিল? হতেও পারে তার যে শুভ্র ভাই জীবনে ওইসব করবে না কারোর সাথে আনরোম্যান্টিকের ড্রাম। অয়নের কেমন যেন অস্থির লাগছে। অয়ন বাড়ি থেকে বেরিয়ে যায়। রিয়া হাসছে, তার প্ল্যান মতোই সব হচ্ছে। আরাফ চৌধুরী এই রুমে গিয়ে আফরিন বেগমের ছবির সামনে দাঁড়ায়। চোখ তার ঝাপসা হয়ে আসে। চোখের পানিতে চোখ থেকে চশমা খুলে আবারও চোখে পড়ে নেয়, তারপর বলে। আমি তোমার কথা রাখতে পারিনি আরফিন, পারিনি রাখতে। আমাকে তুমি মাফ করে দাও। রোদ মায়ের সুখের জন্য হলেও এই সব করা দরকার। আরাফ চৌধুরী ফোন আসে। ছবির সামনে থেকে সরে ফোনে কথা বলে কিছুক্ষণ পর রুম থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে হেনা বেগম মাথায় হাত দিয়ে সোফায় বসেছিলেন। আরাফ চৌধুরী হেনা বেগমের সামনে আসে, তারপর বলে। মা, কালকে রোদকে দেখতে আসার কথা ছিল, কিন্তু তারা সবাই আজকে বিকালেই রোদকে দেখতে আসছে। তুমি রোদকে সাজিয়ে গুছিয়ে রেডি কইরো। হেনা বেগম মুখ কালো করে বলেন। আরাফ, তুই একটু বেশি তাড়াহুড়া করছিস না? আর একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলে কেমন হয়? আরাফ চৌধুরী রাগী কণ্ঠে বলেন। আমাজান প্লিজ, আমি কোনো কথা শুনতে চাই না। আর ভাবাভাবি সময় শেষ। এখন আমি যা বলবো তাই হবে। হেনা বেগম আর কিছু বলে না। সে ভালো করেই জানেন এখন আর কিছু বলে কাজ হবে না। ধপ করে সোফায় বসে পড়ে। আরাফ চৌধুরী কথাগুলো রোদেরও কানে যায়। সে নীরবে চোখের পানি মুছে কেমন যেন বুকের ভিতর তোলপাড় শুরু হয়ে গেছে। নিজেকে কোনোভাবেই শান্ত করতে পারছে না। নীরা রোদের বিয়ের কথা হেনা বেগমের কাছ থেকে শুনে রোদের কাছে আসে। বাড়ির ভিতরে ঢুকে রোদের রুমের দিকে যায়। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে গায়ের উপর পড়ে যায়। সামনে তাকিয়ে খানিকটা লজ্জা পায়। নীলা কেমন করে যেন তাকিয়ে আছে নীলার দিকে। নীলা তাড়াতাড়ি উঠে দাঁড়ায়।
কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠে বলে, এই আপনার সমস্যা কি? আপনি আমার কাছে এসে ধাক্কা খেতে হবে? হ্যাঁ। নীলার দিকে কিছুটা ঝুঁকে বলে, জানি না কি সমস্যা, তবে বড় কোনো সমস্যা তো হবেই। তা না হলে শুধু বারবার আপনার সাথেই কেন ধাক্কা খাই বলেন তো? নীলা রাগ নিয়ে বলে, সমস্যা তো অনেক বড়ই, কারণ আপনার চোখ তো আপনি পকেটে নিয়ে হাঁটেন আর বারবার আমার সামনে এসেই পড়েন। আর বড় সমস্যা হলো আপনি একটা হাদারাম। বলেই রাগে গজগজ করতে করতে চলে যায়। নীলার কথা শুনে ফিক করে হেসে দেয় আর মনে মনে বলে, মেয়েটা আসলেই সুন্দর, রাখলে তো আরো সুন্দর লাগে। এখন বিকাল 3টা কি 3:30। রোদ নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়েছে। নীলা পিছন থেকে রোদকে জড়িয়ে ধরে। রোদ নীলার দিকে ফিরে নীলাকে জড়িয়ে ধরে, ফুপিয়ে কেঁদে ওঠে। নীলা রোদের মাথায় হাত রাখে, তারপর বলে, রোদ শান্ত হ। যে তোর না আর যে তোকে কখনো ভালোই বাসেনি তার জন্য কষ্ট পাস না। অতীত ভুলে বর্তমান আর ভবিষ্যৎ সুন্দর করে তোল। রোদ কাঁদতে কাঁদতে বলে, আচ্ছা, অতীত ভুলে যাওয়া কি এতটাই সহজ? চাইলেও কি আমরা অতীত ভুলতে পারি? নীলা কিছু বলে না। রোদ আস্তে আস্তে শান্ত হয়। নীলা রোদকে একটা সুন্দর লাল রঙের শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়। নীলা অবাক হয়ে তাকিয়ে আছে রোদের দিকে। নীলা রোদকে উদ্দেশ্য করে বলে, জানো তোকে যা লাগছে না, ছেলেপক্ষ আজকে দেখে তোকে আজই না বিয়ে করে নিয়ে যায়। রোদ মলিন হাসে। তার বুকের ভেতর যেন তোলপাড় শুরু হয়ে গেছে। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু সে পারছে না। পাত্রপক্ষ অনেক আগেই এসে গেছে, ড্রয়িং রুমে বসে আছে। নীলা রোদকে নিয়ে আস্তে আস্তে রুম থেকে বের হয়, সিঁড়ি দিয়ে নামছে। রোদ আস্তে সালাম দেয় রোদকে, সোফায় বসে। রোদ মাথা নিচু করে বসে আছে, টুকটাক প্রশ্ন করছে, সেই সব উত্তর দিচ্ছে রোদ। ছেলের মা, বাবা আর বোনেরা দেখতে এসেছে। বাড়ির সবাই আছে এখানে, নাই শুধু শুভ্র। ছেলের মা সবার সামনে বসে বলেন, আমাদের মেয়ে পছন্দ হয়েছে, ভারী মিষ্টি মেয়ে রোদ। আরাফ চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, এখন ছেলে মেয়েকে একটু আলাদা কথা বলতে দিন, আর আমরা বিয়ের দিনক্ষণ নিয়ে কথা বলছি। আরাফ চৌধুরী রোদকে উদ্দেশ্য করে বলেন। রোদমা, তুমি আকাশকে নিয়ে উপরে যাও। রোদ উঠে দাঁড়ায় আর সিঁড়ি দিয়ে হাঁটা ধরে, আর পিছু পিছু আকাশও যায়। শুভ্র সেই দুপুরেই বাড়িতে এসেছে, রুম থেকে বের হয়নি। মনটা কেমন যেন অস্থির লাগছিল, কিন্তু কেন এমন লাগছে জানা নেই তার। তাই সে সিগারেট খেতে খেতে ছাদে যায়। ছাদে রোদকে একটা ছেলের সাথে ওইভাবে দেখে যেন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। রোদ শাড়ি পরেছে, শাড়ি পরে ভালো মতন হাঁটতে পারছে না। শাড়িতে পেঁচিয়ে যখন পরে নিতে যাবে, তখন আকাশ রোদকে ধরে ফেলে। আর সেই অবস্থায় শুভ্র রোদকে দেখে ফেলে যে রোদকে একটা ছেলে জড়িয়ে আছে। রাগে কিছু ভেবে পায় না। শুভ্র নিজের রুমে চলে যায়, এসে দেয়ালে ঘুষি দিতে থাকে। সে কোনোভাবেই যেন নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। ইচ্ছে করছে রোদকে সহ ওই ছেলেটাকেও মেরে ফেলতে। শুভ্র দেয়ালে ঘুষি দিতে দিতে বলে, এই মেয়েটার জন্যে কেন আমার এত রাগ হচ্ছে? ও জাহান্নামে যাক, তাতে আমার কিচ্ছু না। এইদিকে রোদ আকাশকে দূরে সরিয়ে দেয়, দূরে গিয়ে দাঁড়ায়। আকাশ মুচকি হাসে আর মনে মনে বলে, আগের জন্মে হয়তো কোনো ভালো কাজ করেছিলাম, তাই এই জন্মে এত সুন্দর বউ পাচ্ছি। চাঁদের গায়েও খুদ আছে, জান্নাতের হুর পরীর গায়ে কোনো খুঁত নেই। মনে হচ্ছে আল্লাহ খুব যত্ন করে বানিয়েছে। আকাশ এক ধ্যানে তাকিয়ে আছে রোদের দিকে। রোদের কেমন যেন বিরক্ত লাগছে, এভাবে তাকিয়ে আছে কেন এই লোক? মাথায় কি সমস্যা? আস্তে করে কাশি দেয় রোদ। আকাশের ধ্যান ভাঙে, আনমনে বলে ওঠে, আপনি সত্যি অনেক সুন্দর রোদ। রোদ মাথা নিচু করে আছে। আকাশ আবারও বলে ওঠে, আমি এই বিয়েতে রাজি। আপনার কোনো আপত্তি নেই তো? রোদ কিছু বলে না, ঠোঁট কাঁপছে, নিজের কান্না আটকে রাখার চেষ্টা করছে। বুকের ভিতর যেন ঝড় বইছে। আকাশ আর কিছু বলে না। সে ভেবে নেয় রোদ হয়তো লজ্জা পাচ্ছে। তখনই নীলা আসে। রোদ আর আকাশকে ডাকতে দুজনে নিচে চলে যায়। আকাশের পাশাপাশি বসায় দুজনকে। আকাশের আম্মু একটা আংটি বের করে দেয় আকাশকে। আকাশ রোদের হাতে আংটি পরিয়ে দেয়, ডায়মন্ডের আংটি, যেন রোদের ফর্সা হাতে জলজল করছে। এই সব কিছু উপরে দাঁড়িয়ে দেখছিল শুভ্র। কেন জানি তার ভীষণ রাগ হচ্ছে। রোদ নিজের রুমে চলে আসে আর পাত্রপক্ষ বিয়ের দিন তারিখ ঠিক করে যায়। সামনের সপ্তাহে রোদ আর আকাশের বিয়ে। এর মধ্যে বিয়ের শপিং, তারপর যা যা লাগে সব ঠিকঠাক করতে হবে। আরাফ চৌধুরী ভীষণ খুশি, কারণ সে এই মেয়েটাকে এই নরক থেকে বের করতে পারবে। মেয়েটা একটু সুখের দেখা পাবে। রোদ রুমে এসে কাঁদছে। নীলা রোদের কাছে যায়। রোদ নীলাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, নীলা, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তাকে ছাড়া অন্য কারো কিভাবে হব? আমার একটু ভালোবাসলে কি ক্ষতি হতো বল? নীলা রোদের মাথায় হাত বুলিয়ে বলে, জানো তোকে যা লাগছে না, ছেলেপক্ষ আজকে দেখে তোকে আজই না বিয়ে করে নেয়। কাঁদিস না রোদ,
নিজেকে শক্ত কর। সে যদি তোকে ছাড়া থাকতে পারে তাহলে তুই কেন পারবি না? ভুলে যা সব, মনে করবি সব একটা দুঃস্বপ্ন। নীলার কথা শুনে রোদ নিজেকে শান্ত করতে পারছে না। নীলা রোদের মুখ তুলে চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, জানো প্লিজ এভাবে কাঁদিস না, তোর কান্না দেখে আমারও কান্না পাচ্ছে, প্লিজ। আর শোন, আকাশ ভাইয়াকে দেখে মনে হলো সে খুবই ভালো ছেলে, আর তোকেও সুখে রাখবে। রোদ কিছু বলছে না, শুধু ফুপিয়ে যাচ্ছে। নীলা আবারও বলে, তা হয়ে আসছে জানো, আমি এখন বাসায় যাই, আর প্লিজ কান্না করিস না। নীলা রোদের রুম থেকে বের হয়ে সামনে হাঁটছে, এমন সময় কেউ হাত ধরে টেনে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। নীলা কিছুটা ভয় পেয়ে যায়। সামনে নিলয় দেখে রাগে কটমট করতে করতে বলে, এই অসভ্য লোক, আপনি আমাকে এখানে এনেছেন কেন? ছাড়ুন বলছি, নইলে কিন্তু চিৎকার করব। নিলয় কেমন করে যেন নীলার দিকে তাকিয়ে থাকে, তারপর বলে। নীলা কিছুটা ঘাবড়ে যায়। ভয়ে ভয়ে নীলা জোরে জোরে শ্বাস নিতে থাকে। নীলার ঠোঁট থরথর করে কাঁপছে। নিলয়ের ঘোর লেগে যায়, ঠোঁট ডুবিয়ে দেয় নীলার ঠোঁটে। নীলা কিছুটা সময় লাগে কি হচ্ছে বুঝতে। যখন বুঝতে পারে কি হচ্ছে, তখনই নিলয়কে জোরে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে ঠাস করে থাপ্পড় মারে। নীলার চোখে পানি। নীলা দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। নিলয় কিছুটা সময় লাগে বুঝতে কি হচ্ছে। যখন বুঝতে পারে সে ঘোরে বসে কি করে ফেলেছে, তখন নিজের মাথা চেপে ধরে আর বলতে থাকে, সে নিলয়, তুই এটা কি করে পারলে? সে এতটা নিচেই কি করে নামলি? তোকে কি নীলা মাফ করবে? বলেই রাগে দেয়ালে ঘুষি দিতে থাকে। অয়নের কোনো খোঁজ সেদিন যে বাসা থেকে বের হয়েছে তারপর আর ফেরেনি। রাত 12:30। রোদ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আকাশের দিকে তাকিয়ে বলে, আমাদের বিচ্ছেদটা ছিল অনাকাঙ্ক্ষিত। আপনাকে কেন্দ্র করে আমি যে জগৎটা সাজিয়ে গড়ে তুলেছি, একটু একটু করে হঠাৎ একটা ঝড় এসে সেই জগৎ ভেঙে চুরে চুরমার হয়ে গেল। আমি সবকিছু চুপচাপ দেখে গেলাম। সমুদ্রের ন্যায় তীরে ডোবা মানুষ অনেকক্ষণ সাঁতার কাটার পর যখন কুলের দেখা না পেয়ে শেষমেশ নিয়তিকে মেনে নেয়, সাদরে গ্রহণ করে মৃত্যু, তেমন আমারও যেন কিছুই করার নেই। আমিও অসহায়ের মতো গ্রহণ করেছিলাম নিষ্ঠুরতম বিচ্ছেদকে। আমার বুকের বাঁ পাশটা ফাঁকা হয়ে গেল। করুণ শূন্যতা হাড় কাঁপা শীতের মতো হু হু করে কাঁপতে থাকলো সব সময়। তুমি নেই এমন একটা দুঃসংবাদ আমি মেনে নিতে পারছিলাম না কিছুতেই। কেন নেই? এটা তো কথা ছিল না। এই শব্দের উত্তর খুঁজতে গিয়ে আমি নিজের বারবার ভুল ত্রুটি খুঁজেছি। নিজের অজান্তেই অপরাধী কাঠ গড়ায় নিজেকে দাঁড় করিয়েছি আমি বারবার। প্রতিদিন প্রতি মুহূর্তে বারবার মনে হয়েছে তুমি ফিরবে। হ্যাঁ, ফিরতেই হবে তোমায়। হ্যাঁ, তুমি ফিরেছো, কিন্তু আমি যাকে ভালোবেসেছি সে না, অন্য কেউ। খুব অচেনা হয়ে গেলে তুমি। আমি ভাবতাম তোমার অভাব আমাকে যেমন করে পোড়ায়, তেমনি হয়তো আমার অভাবও তোমাকে এমন করেই পোড়াবে। যে তোমাকে দেখে আমি মুগ্ধ হয়েছি, যে তোমাকে আমি ভালোবেসেছি, সেই তুমি আজ খুব অচেনা হয়ে গেলে। আচ্ছা, এত হৃদয়হীন কেউ হয়? এত নিষ্ঠুর একটা মানুষকে আমি ভালোবাসলাম কি করে? হাজারটা কাটার পথ মারিয়ে আমি যে দুয়ারে দাঁড়াতে চেয়েছি, সেখানে আমার অপেক্ষায় কেউ ছিল না। কে জানতো হাজারটা বাড়িয়ে দেয়া হাত ফিরিয়ে দিয়ে আমি যে হাতটা শক্ত করে ধরে রাখতে চেয়েছিলাম, সেই হাতটা সবার আগে আমার হাত ছেড়ে দিবে। আচ্ছা, কিভাবে সবকিছু ভুলে গেলেন? কিভাবে এতটা নিষ্ঠুর হলেন? আমি তো আপনাকে খুব বেশি ভালোবেসেছি। আপনার আমার এই বিচ্ছেদ কেন হলো? কি দোষ করেছিলাম আমি? এতটা ঘৃণা কেন করেন আমায়? রোদ কাঁদতে কাঁদতে বসে পড়ে। দুপুর 11টা। একটা কফি শপে বসে মিটিং করছিল শুভ্র। হঠাৎ কারো হাসির শব্দ পায়। সামনে তাকাতেই ভ্রু কুঁচকে তাকায় শুভ্র। রোদ বসে আছে সামনে, লোকটাকে দেখতে পারছে না। রোদকে অন্য কারোর সাথে এইভাবে বসে থাকতে দেখে রেগে গিয়ে জোরে থাপ্পড় বসায় রোদের গালে। আশেপাশে সবাই তাকিয়ে আছে। শুভ্র রাগে যেন শরীর জ্বলে যাচ্ছে। সারা রাত ঘুমাতে পারেনি নিলয়। নিজের অপরাধ বোধ যেন তাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। কি করবে বুঝতে পারছে না। সকাল সকাল ঘুম থেকে উঠে রোদ নামাজ পড়ে রুমে বসে আছে। রোদ আজকে কলেজে যাবে। নীলাকে ফোন দেয়, নীলা ফোন তুলে না। 3বার ফোন তুলে নীলাকে কলেজে যাওয়ার কথা জিজ্ঞাসা করতে নীলা না বলে দেয় সে যাবে না। কিন্তু রোদের রিকোয়েস্টে রাজি হয়। রোদকে এখন আর বাসার কাজ করতে দেয় না। আরাফ চৌধুরী বাড়ির সবাইকে বলে দিয়েছে রোদকে দিয়ে যেন কোনো কাজ না করায়। রোদ রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে যায় কলেজের উদ্দেশ্যে। এদিকে নিলয় যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। কিছুই বুঝতে পারছে না সে কী করবে। হঠাৎ রোদকে
বাসা থেকে বের হতে দেখে জিজ্ঞাসা করে, কই যাস? রোদ আস্তে করে বলে, কলেজে যাচ্ছি ভাইয়া। নিলয় কিছুটা তাড়াহুড়োয় জিজ্ঞাসা করে। নীলাও কি কলেজে যাবে? কিছুটা ভ্রু কুচকে বলে, জি ভাইয়া যাবে, ফোন দিয়েছিল। নিলয় আর কিছু না বলে দৌড়ে বাড়ির ভিতরে যায়। রোদের মাথায় কিছুই ঢুকে না, সব যেন মাথার উপর দিয়ে যায়। রোদ তারপর রিক্সা নিয়ে চলে যায় কলেজে। পথ থেকে নীলাকে নিয়ে যাবে। ফার্স্ট ক্লাস করে নীলা আর থাকতে চায় না কলেজে। রোদকে বলে, রোদ, আমার শরীরটা ভালো লাগছে না, চল বাসায় চলে যাই। রোদ কিছুটা উত্তেজিত হয়ে বলে, কি হয়েছে নীলা, শরীর কি বেশি খারাপ লাগছে? একটু একটু, চল বাসায় চলে যাই। রোদ আর কিছু বলে না, নীলাকে নিয়ে কলেজ থেকে বেরিয়ে আসে। কলেজ গেট থেকে বের হতে নীলার চোখ পড়ে নিলয়ের দিকে। নীলা রাগে দুঃখে চোখ ফিরিয়ে নেয়। রোদ পিছন পিছন হাঁটছে, নীলা একটু সামনে। নিলয় নীলাকে দেখে, নীলা সামনে এসে দাঁড়ায়। নীলা রাগি চোখে তাকিয়েছে, কোনো কথা বলছে না। নিলয় নীলার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, কানে ধরে, তারপর বলে, সরি খালাম্মা, এনা থুকু, সরি নীলা, আমার ভুল হয়েছে, প্লিজ মাফ করে দাও। নীলা কিছুটা অবাক হয়। এভাবে পাবলিক প্লেসে হাঁটু গেড়ে বসে সরি বলবে জীবনে ভাবেনি। নীলা মুখে কিছুটা বিরক্তির ছাপ টেনে বলে, এই, আপনি কি সব বলছেন? মাথা ঠিক আছে? আশেপাশে লোকজন দেখছে, উঠুন বলছি। দেখলে দেখো, যতক্ষণ না তুমি মাফ করে দিচ্ছ আমি এখান থেকে উঠবো না, এভাবেই বসে থাকবো। রোদের কিছুক্ষণ সময় লাগে সবটা বুঝতে। সে অবাক হয়ে বলে, ভাইয়া কি করছেন এইভাবে পাবলিক প্লেসে? সবাই দেখছি, উঠুন আপনি। নিলয় কপট রাগ দেখিয়ে বলে, যতক্ষণ না নীলা মাফ করছে ততক্ষণ আমি এখান থেকে উঠবই না। যতক্ষণ নীলা বিরক্ত হয়ে বলে, আচ্ছা ঠিক আছে, মাফ করে দিয়েছি, উঠুন আপনি। নিলয় উঠে দাঁড়ায়। রোদ এখনো অবাক হয়ে তাকিয়ে আছে। দুজনের দিকে চলছেটা কি এদের মধ্যে? নিলয় বলে, যখন মাফ করে দিয়েছো সেই উপলক্ষে তোমার ট্রিট দিতে চাই, চলো। নীলা কিছু বলছে না। রোদ কিছু একটা বলবে, কিন্তু নিলয় বলে, কিছু হবে না রোদ, সমস্যা নেই, চলো। আর নীলাও চলো। আর তুমি যদি না যাও আমাদের সাথে তাহলে ভাববো এখনো মাফ করোনি আমায়। নীলা আর কিছু বলে না, সামনের দিকে হাঁটা দেয়। সাথে সাথে রোদ আর নিলয় সামনে একটা কফি শপে বসে আছে তিনজন। এইদিকে শুভ্র আসছিল কফি শপে একটা মিটিং শেষে হঠাৎ কারো হাসির শব্দ পায়। সামনে তাকে দেখে রোদ হাসছে। রোদের সামনে একটা ছেলে বসে আছে, পেছন থেকে দেখছে, মুখ দেখেনি। রাগে যেন শরীর কাঁপছে, কিরকম হেসে যাচ্ছে, ইচ্ছে তো করছে চিবিয়ে খেয়ে ফেলতে। রোদকে নিলয় এটা ওটা বলে হাসিয়ে যাচ্ছে। নীলা গেছে ওয়াশরুমে। হঠাৎ শুভ্র এসে কষে থাপ্পড় বসায় রোদের গালে। হঠাৎ কারো শক্তপোক্ত হাতের থাপ্পড়কে যেন মনে হচ্ছে গাল অবশ্যই আছে। রোদ সামনে শুভ্রকে দেখে ভয় পেয়ে যায়, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিলয় বসা থেকে দাঁড়িয়ে যায়। নীলাও আসছিল ওয়াশরুম থেকে। রোদকে থাপ্পড় মারতে দেখে রাগে তার ইচ্ছে করছে, এই রোডটাও না কবে যে একটু প্রতিবাদী হবে। আরে শালি, তোকে চর মারছি, তুইও ঠাটি একটা চর মারতি, তাহলে বুঝতে পারতো চর খাওয়ার মজাটা কি। কি হচ্ছে বড়, তুমি রোদকে মারলে কেন? পেছনে ফিরে নিলয়কে দেখে শুভ্র কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। সে ভেবেছিল অন্য কারোর সাথে বসে বসে হাসছে রোদ, কিন্তু না দেখে থাপ্পড় মারল। নিলয় আবারও জিজ্ঞাসা করে, কিন্তু শুভ্র রেগে গিয়ে বলে, শাট আপ নিলয়, আমার কি করতে হবে না হবে সেটা এটা তোকে বলবো, হ্যাঁ? নিলয় চুপ হয়ে যায়। শুভ্র রাগে ধপধপ পা ফেলে চলে যায় কফি শপ থেকে। নীলার যেন রাগে শরীর পুড়ে যাচ্ছে, ইচ্ছে করছে ওই লোকটাকে খুন করতে। নীলা রোদের কাছে গিয়ে রোদকে জড়িয়ে ধরে বলে, জানো, তুই কাঁদিস না, ওই লোকটাকে তো আমি দেখে নিব। একটা অসভ্য লোক কোথাকার, ইচ্ছে করে লাথি মেরে উগান্ডা ফেলে দিয়ে। নিলয় নীলার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নীলা নীলার দিকে রাগি চোখে তাকিয়ে বলে, অসভ্য লোক কোথাকার, ইচ্ছে করছে লাথি মেরে উগান্ডায় ফেলে দেই। এই, আপনাদের বাড়ির 3 ছেলের কি মাথা তার ছিঁড়া নাকি? আমি তো জানতাম একজনের, কিন্তু এখন তো দেখছি সাথে তো আরো একজনও দেখছি। নিলয় হতভম্ব হয়ে বলে, কি সব বলছো নীলা? আমি ঠিকই বলছি। এই, ওই শালা পেতনি জামাইয়ের এত সাহস কি করে হলো আমার জানুকে মারার? কথায় কথায় থাপ্পড় মারে। কি পেয়েছে আমার জানুর গাল কি সরকারি যে যখন ইচ্ছে থাপ্পড় মারবে? শালা আসলেই একটা খাটাস। নিলয় ভ্যাবলার মতো তাকিয়ে আছে। নীলা আবার বলে, রোদ আস্তে করে বলে, নীলা থাম প্লিজ, বাসায় চল। আশেপাশে লোকেরা কেমন করে যেন তাকিয়ে আছে। নীলা রোদের কথায় তেতে ওঠে, তারপর বলে, তুই চুপ কর শালি, পারিস শুধু বসে বসে মার খেতে। তোকে যখন চর মারছে তুইও সাথে সাথে একটা চর দিয়ে দিতি, তা না করে মাথা নিচু করে কাঁদছে। প্লিজ নীলা চল এখান থেকে। রোদ নীলার হাত ধরে টানতে টানতে বাহিরের দিকে নিয়ে যায়। আর নীলা যেতে যেতে নিলয়কে বলে,
আপনাকে যদি দেখি না আমাদের আশেপাশে, তাহলে রোদকে থাপ্পড় মারার শোধ আপনার কাছ থেকেই নিব। হ্যাঁ, নীলার মাথার উপর দিয়ে গেল। সবশেষ অবাক হয়ে তাকিয়ে আছে রোদ আর নীলা যাওয়ার দিকে। রাত 12:30। শুভ্র ছাদে দাঁড়িয়ে আছে। হঠাৎ পেছন থেকে কেউ এসে জড়িয়ে ধরে। প্রচন্ড রেগে পিছনে ফিরে তাকায়। কিছুটা অবাক হয় শুভ্র। রোদ বাসায় এসে দরজা বন্ধ করে রুমের ভিতরে ছিল, আর বের হয়নি। রাতের খাবার রুমে বসে খেয়েছে। শুভ্রের এইরকম রাগ অস্থিরতার মানে সে বুঝতে পারছে না। কেমন যেন সবকিছু এলোমেলো লাগছে। রাত তখন 12টা কি 12:30 হবে। ছাদে দাঁড়িয়ে আছে সে। তার সাথে কি হচ্ছে নিজেই বুঝতে পারছে না। কি করবে আর কেনই বা এইরকম হচ্ছে। সব প্রশ্নের উত্তর খুঁজতে থাকে আকাশের দিকে তাকিয়ে, কিন্তু সে কোনো উত্তর খুঁজে পায় না। হঠাৎ পেছন থেকে কেউ শক্ত করে জড়িয়ে ধরে শুভ্রকে। শুভ্র পেছনে ফিরে তাকায়, অবাক হয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ সময় লাগে কি হয়েছে বুঝতে। যখনই বুঝতে পারে রাগে চোয়াল শক্ত করে বলে, টিনা, তুই এখানে এত রাতে কি করছিস? টিনা থতমত খেয়ে যায়, তারপর বলে, আমি তোমাকে একটা কথা বলতে চাই শুভ্র ভাই। শুভ্রের ভ্রু কুচকে তাকায়। এত রাতে কি এমন কথা বলবে আমি তোমাকে ভালোবাসি শুভ্র ভাই, আই লাভ ইউ বলে শুভ্রকে জড়িয়ে ধরে। শুভ্র রেগে গিয়ে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে ঠাস করে থাপ্পড় মারে। থাপ্পড়ের তাল সামলাতে না পেরে টিনা নিচে পড়ে যায়। শুভ্র রাগে কটমট করতে করতে বলে, তোকে আমি নিজের বোনের চোখে দেখেছি সব সময়, আর তুই এসব আজে বাজে কথা বলছিস? সাহস কি করে হয় এইসব কথা বলতে? টিনা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। শুভ্র আবারও বলে ওঠে, নেক্সট টাইম যদি দেখছি এইসব কথা বলতে তোকে জানে মেরে দেবো একদম। শুভ্র ছাদ থেকে নিচে চলে যায়। টিনার ঘুম আসছিল না, তাই সে পানি খেতে আসছিল ড্রয়িং রুমের দিকে। হঠাৎ দেখে শুভ্র ছাদের দিকে যায়। সেই সুযোগেই আসছিল ভালোবাসার কথা বলতে, কিন্তু যে থাপ্পড় মেরেছে জীবনে আর সামনে যাওয়ার সাহস পাবে না। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে রোদ নামাজ পড়ে রুমে বসে আছে। হেনা বেগম শুভ্রের রুমে আসে। শুভ্র ফ্রেশ হয়ে রেডি হচ্ছে, অফিসে যাবে। হঠাৎ হেনা বেগমকে আয়নার ভিতর থেকে দেখে দাঁড়িয়ে আছে। শুভ্র হেনা বেগমকে উদ্দেশ্য করে বলে, কিছু বলবে দাদি? হেনা বেগম বলেন, আমার নাতির কি সময় আছে আমার কথা শোনার? সে তো এখন বড় হয়ে গেছে। শুভ্র মুচকি হাসে, তারপর হেনা বেগমকে গিয়ে জড়িয়ে ধরে বলে, কে বলেছে আমি আমার সুইটহার্টের কথা শুনিনি? বলে তো দেখো। শুভ্র দাদু ভাই, তুই রোদের বিয়েটা হতে দিস না। তোর বাবা এই সব রাগ করে করতে যাচ্ছে, আর তুই এইভাবে সব ভুলে যাস না। শুভ্রর হাত আগলা হয়ে আসে। শুভ্র পেছনে ঘুরে বলে, অসম্ভব দাদি, আমি পারবো না। তোমার সব ভুলে গেলেও আমি কিচ্ছু ভুলিনি। সো ওই মেয়েকে আমার পক্ষে মেনানো সম্ভবই না। বলেই শুভ্র রুম থেকে বেরিয়ে যায়। হেনা বেগম দীর্ঘশ্বাস ফেলেন। আল্লাহর কাছে দোয়া করেন যেন সব ঠিক হয়ে যায়। 3 দিন পর। এই 3 দিনে রোদকে একটা বারের জন্য শুভ্র দেখেনি। শুভ্রের অস্থিরতা যেন আরো বেড়েছে। রোদ বাসা থেকে বের হয়নি, এমনকি নিজের রুম থেকেও না। বিয়ে শপিং করার জন্য আকাশের পরিবার রোদকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সে যায়নি। কেন যেন এই দুনিয়া তার কাছে বিষাক্ত মনে হচ্ছে। অনেক কষ্টে নিজেকে বুঝিয়েছে যে ওই মানুষটা তার নয়, তাই সে তার আশা আর করবে না। আচ্ছা, একতরফা ভালোবাসাগুলো কেন এমন হয়? একজন পাগলের মতো ভালোবাসে আর একজন অবহেলা করে। যারা আমাদের চায় না, আমরা কেন জানি তাদের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ি, আর সেইটা হয় আমাদের জীবনে সব থেকে বড় ভুল। সকাল সকাল ঘুম থেকে উঠে বসে আছে রোদ। পার্লারের লোক আসছে রোদকে সাজাতে। রোদকে দেখে মনে হচ্ছে সে একটা পুতুল, যেই রকম ইচ্ছে নাচাচ্ছে। রোদ, শুভ্র আর তার ছোটবেলার একসাথে ফটো নিয়ে বসে কাঁদছে। আচ্ছা, সত্যি কি আপনাকে আমি হারিয়ে ফেলবো? আপনি কখনোই বুঝবেন না আমার ব্যথা। আচ্ছা, এরকম নিষ্ঠুরভাবে কেন বদলে গেলেন? কথা ছিল তো আপনি সারা জীবন আমার পাশে থাকবেন, তাহলে মাঝপথে এসে কেন আমার হাত ছেড়ে দিলেন? আমার ভুলটা কোথায়? কি এমন ভুল করেছিলাম আমি যে এত বড় শাস্তি দিলেন আমায়? কিভাবে মেনে নিব আমি আপনার জায়গায় অন্য পুরুষকে, যেখানে আমি নিজেই আপনার বউ হতে চেয়েছিলাম? আমার অনেক কষ্ট হয় শুভ্র ভাই, বুকটা খালি খালি লাগে। কালকের পর আর আপনার রোদ আপনার অপেক্ষা থাকবে না, অন্য কারো দখলে চলে যাবে। ফটো বুকে জড়িয়ে কাঁদতে থাকে রোদ। চোখের পানি মুছে গলার স্বর শক্ত করে বলে, আপনি যদি এত নিষ্ঠুর হতে পারেন তো আমিও পারবো। আর নিজেকে দুর্বল করব না। আজকের পর থেকে আপনি নতুন এক রোদকে দেখবেন। বেড থেকে উঠে দাঁড়ায় রোদ। ফটো রেখে দিয়ে ফ্রেশ হয়ে আসে। পার্লারের লোকজন এসে গেছে। রোদকে সুন্দর করে সাজিয়ে দিয়ে চলে যায়। গায়ে হলুদের শাড়ি, সাথে কাঁচা গাঁদা ফুলের সাজ, যেন মনে হচ্ছে কোনো হুড়পড়ি।
রোদকে ছাদে এনে স্টেজে বসানো হয়। একে একে সবাই হলুদ দিচ্ছে। রোদের কিছু একটা মনে পড়তে হেনা বেগমকে মিথ্যে বলে যে সে ওয়াশরুমে যাবে। মিথ্যা বলে নিচে আসে একটা রুমের সামনে দাঁড়ায়। রুমের দরজা হালকা চাপানো ছিল। দরজা খুলে ভেতরে প্রবেশ করে ব্যালকনিতে আকাশের দিকে তাকিয়ে আছে শুভ্র। রোদ আস্তে করে ডাক দেয়। শুভ্র কিছুটা চমকে যায়। এত বছর পর চিরচেনা কণ্ঠে ডাক শুনে সাথে সাথে পিছনে ফিরে তাকায়। রোদ দাঁড়িয়ে আছে। শুভ্র কিছুটা অবাক হয়, কিন্তু মুখে সেটা প্রকাশ করে না। সে তাকিয়ে আছে রোদের দিকে, কেমন করে যেন দেখছে। রৌদ্র শুভ্রের কাছে এসে হাত দিয়ে তুড়ি বাজায়, তারপর বলে, কি করছেন ভাইয়া? বাড়িতে চলুন। আর আপনি রুমে বসে আছেন, চলুন ছাদে চলুন। বিয়ে দেখবেন না? বাড়ি থেকে এত বড় আপদ বিদায় হচ্ছে। রোদের কথা শুনে শুভ্রর মেজাজ খারাপ হয়ে যায়। রেগে গিয়ে রোদকে দেয়ালের সাথে চেপে ধরে তারপর বলে, তোর সাহস কি করে হলো আমার রুমে আসার? হ্যাঁ, রুমে তো পায়ে হেঁটে হেঁটে এসেছি, তাতে আবার সাহস লাগবে কেন? শুভ্রর মেজাজ যেন আরো খারাপ হয়ে যায়। বাহ, মুখে তো দেখছি ভালো বলি ফুটেছে। তো এত উন্নতি কার কাছ থেকে হলো? রোদ নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, আমার হবু জামাইয়ের কাছ থেকে। সমস্যা আপনার, ছাড়ুন আমায়, যেতে দিন। শুভ্র রোদের গাল চেপে ধরে আর বলে, ওই মুখে অন্য কারো নাম নিবি তো জানে মেরে দেবো একদম। রোদ ফুপিয়ে উঠে ব্যথায়, তারপর বলে, তো দাঁড়িয়ে আছেন কেন? মেরে ফেলুন না। সব সময় বলেন মেরে ফেলবেন মেরে ফেলবেন, তো এখনো কিসের অপেক্ষায় আছেন? মেরে ফেলুন। আমার গল্প এখানেই শেষ করে দিন। আর এইভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ঢের ভালো। শুভ্রর বুকের ভিতর ধক করে উঠে, হাত আলগা হয়ে আসে। রোদ কাঁদছে। হঠাৎ রোদ একটা কাজ করে বসে। শুভ্রকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠে। শুভ্র কিছুটা ঘাবড়ে যায়। রোদ কিছু বলে না, ধাক্কা দিয়ে শুভ্রকে ছেড়ে রুম থেকে বেরিয়ে যায়। আজকে রোদের বিয়ে। লাল শাড়িতে বউ সেজে স্টেজে বসে আছে রোদ। চোট চেপে কান্না আটকাচ্ছে রোদ। শুভ্র কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে। আকাশকে কবুল বলতে বললে আকাশ সাথে সাথেই কবুল বলে দেয়, কিন্তু রোদ কিছুই বলছে না। অশ্রু ভেজা চোখে তাকিয়ে আছে শুভ্রের দিকে। শুভ্র যেন মনে হচ্ছে তার কলিজাকেও ছিঁড়ে নিয়ে যাচ্ছে। সবাই পাশ থেকে বারবার বলছে কবুল বলতে। রোদ তারপর চোখ বন্ধ করে 3 বার কবুল বলে দেয়। কাজী সাহেব বলেন, বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে, আপনারা এখন স্বামী স্ত্রী। শুভ্র জোরে চিৎকার দেয়। সকাল 8টা। বাড়িতে বিয়ের আয়োজন চলছে। পুরো বাড়ি সাজানো হয়েছে খুব সুন্দর করে। নীলয় দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বাড়ির ভিডিও করছে। নীলা সকাল সকাল এসে পড়ে রোদের বাসায়। উদ্দেশ্য তার রোদের রুম। নীলা ড্রয়িং রুম থেকে সিঁড়ি বেয়ে রোদের রুমের দিকে যাওয়া ধরে। এমন সময় হেনা বেগম সামনে পড়ে। হেনা বেগম বলে, নীলা, তুমি একটু যাও তো, দেখো রোদ কোথায়, এখনো ঘুম থেকে উঠলো না। নীলা হ্যাঁ সূচক মাথা নেড়ে উপরের দিকে যায়। হেনা বেগম মেনে নিচ্ছেন, যেখানে শুভ্র চায় না সেখানে তাকে জোর করে লাভ নেই। আর শুভ্র বিদেশ থেকে আসার পর থেকে তো রোদের সাথে কম বাজে ব্যবহার করেনি, এমনকি ছোট ছোট বিষয়ে গায়ে হাত তুলছে। হেনা বেগম মনে মনে বলে ওঠে, আজ যদি বড় বৌমা থাকতেন তাহলে আজ রোদের বিয়ে অন্য কারোর সাথেই হতে দিতেন না। দীর্ঘশ্বাস ফেলেন হেনা বেগম, নিজের কাজে চলে যায়। এদিকে নীলা আসে রোদের রুমে। দরজা হালকা চাপানো। রুমের ভিতর ঢুকে দেখে বেড খালি। তাড়াতাড়ি বাথরুম যায়, সেখানেও নেই। ব্যালকনিতে দেখে, তারপর পুরো বাড়ি খুঁজে, কিন্তু কোথাও কেউ নেই। নীলা হেনা বেগমকে জোরে জোরে ডাকতে থাকে। হেনা বেগম দৌড়ে রোদের রুমে আসে। নীলা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আদি, রোদকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি পুরো বাড়ি খুঁজছি, কিন্তু কোথাও নেই। হেনা বেগম বেশ অবাক হয়, তারপর বলে, কি বলছিস সেই সব? রোদ কোথায় যাবে? মাথা ঠিক আছে? নীলা কেঁদে দেয়, তারপর আবারও বলে, আমি সত্যি বলছি দাদি, রোদকে কোথাও পাচ্ছি না। হেনা বেগম এবার কিছুটা ভয় পায়। রোদ তো এই শহরে সেরকম কিছু চেনে না, আর ওকে ভালো করে চিনেও ও নিজেও কোথাও যাবে না। হেনা বেগম দাঁড়ানো থেকে বসে পড়ে, কিছু ভাবতে পারছে না। হেনা বেগম জোরে জোরে চিৎকার করে আরাফ চৌধুরীকে ডাকেন। আরাফ চৌধুরী হাজির হয় রোদের রুমে। আরাফ চৌধুরী সব শুনে হতভম্ব হয়ে যায়। আমার রোদ কোথায় আরাফ? ওকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। রাতে আমি নিজে রোদকে রুমে ঘুমাতে দেখে গেছি। আমার রোদ কোথায় আরাফ? আমার রোদকে এনে দে। আরাফ চৌধুরী হেনা বেগমকে শান্ত করে বলে, মা, তুমি টেনশন করো না, আমি খুঁজে বের করছি রোদকে, কিচ্ছু হবে না রোদের। বলেই তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে যায় বাহিরের উদ্দেশ্যে। বাড়ির সবার মুখে চিন্তার ছাপ, কিন্তু নিলয় সেরকম কোনো ভাবান্তর নেই। সব ঘটনা নিলয় হেনা বেগমের কাছে গিয়ে বলেন, বেবি, তুমি যেইভাবে কান্না করছো মনে হচ্ছে না এটা বিয়ে বাড়ি। আর বেবি, বলতে গিয়ে থেমে যায় নিলয়। নীলা ভ্রু কুচকে তাকায় নিলয়ের দিকে। নীলা কেন জানি মনে হচ্ছে এই হাদারামের রোদের হঠাৎ উধাও হওয়ার ব্যাপারে সব জানে। হেনা বেগম এখনো বসে বসে কাঁদে। নিলয় হাত টেনে ধরে রুম থেকে বের করে আনে, তারপর বলে, এই রোদ কোথায় বলুন? আমি কি জানি কি সব বলেন? আপনি সব জানেন। আমার কেন জানি মনে হচ্ছে রোদের হঠাৎ উধাও হওয়া
নিলয় ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমি এসব বিষয়ে কিচ্ছু জানি না খালাম্মা। এদিকে আকাশের বাড়িতেও খবর পৌঁছে যায়, রোদকে কোথাও পাওয়া যাচ্ছে না। আকাশ সে কথা শুনে হন্তদন্ত হয়ে খুঁজছে রোদকে। আরাফ চৌধুরী টেনশনে মাথা চেপে ধরে, কোথাও রোদকে খুঁজে পাচ্ছে না। আর রোদের বিয়ের কয়দিন ধরে অয়নের কোনো খোঁজ নেই, কারো মাথায় কিচ্ছু ঢুকছে না। একটা মানুষ রাতে নিজের রুম থেকে কিভাবে উধাও হতে পারে, সবাই যেন চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। এদিকে নিলয় সোফার উপর পায়ের উপর পা তুলে চিপস খাচ্ছে। নীলার যেন কোনো কিছুই কেন সব কিছুই গোলমাল লাগছে এই গাধাকে দেখে। গাধা নিশ্চিত কিছু একটা জানে। সকাল 10টা, রোদ শুয়ে আছে জানালা ভেদ করে, সূর্যের আলো চোখে পড়তেই নাক মুখ কুচকে ফেলে। রোদ পিটপিট করে চোখ খুলে আশেপাশে তাকায়, কিছুটা অবাক হয়। সে এখন কোথায় আছে? এটা তার রুম না, অন্য কোথাও। ভয়ে সিটিয়ে যায়, দৌড়ে দরজার কাছে গিয়ে দরজাতে ধাক্কাতে থাকে, কিন্তু বাহির থেকে কোনো সারা শব্দ পাচ্ছে না। এদিকে নীলা রোদের রুমে হঠাৎ পড়ার টেবিলে একটা কাগজ পায়, কিছু একটা লেখা আছে। লেখাগুলো পড়ে চোখ বড় বড় হয়ে যায় নীলার। নীলা দৌড়ে হেনা বেগমের রুমে যায়। হেনা বেগম রোদের টেনশনে বুকে ব্যথা উঠে গেছে, সে বিছানায় শুয়েছে। এমন সময় নীলা দৌড়ে আসার হেনা বেগমের কাছে কাগজটা দেয়। হেনা বেগম কাগজের লেখাগুলো পড়ে কিছুটা অবাক হয়, আবার তাকিয়ে আছে কাগজের লেখাগুলোর দিকে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।